মন্ত্রণালয় থেকেও আমাদের সাথে কোনো টেবিল টক, ডায়ালগ, ডিসকাশনে যাওয়া হয়নি। এই কর্মসূচি শিক্ষক সমাজের কর্মসূচি। আমাদেরও পড়াশোনার ক্ষতি হচ্ছে, যেহেতু এক্সামটা পিছায় যাইতেছে। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিল দাবিতে উত্তাল দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক র্যাঙ্কিংয়ে 554তম স্থানে ঢাবি। সাদিক এগ্রোর জালিয়াতিতে জড়িত কেন্দ্রীয় গো প্রজনন খামারের কর্মকর্তারা। দুদকের অভিযানে কেরানীগঞ্জ থেকে ব্রাহ্মা গরু উদ্ধার। সাদিক এগ্রোর নিকট কিছু গরু পরে বিক্রয় করছে এই ব্রাহ্মা প্রজাতির। এগুলো গরু সে কোথা থেকে পাইছে এবং আসলে কিভাবে এগুলো তথ্য সংগ্রহের জন্য আমরা এখানে আসছি। আঞ্চলিক রেল যোগাযোগের সমঝোতা নিয়ে অপপ্রচার চালাচ্ছে বিএনপি, মন্তব্য তথ্য প্রতিমন্ত্রীর। ভারতের সাথে চুক্তি ঘিরে কাদের ফখরুল বাহাস। অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে তারা নির্ভরশীল করে ফেলবে ভারতের কাছে। ভারত আমাদের বন্ধু, তোমরা ভারতের দাসত্ব চেয়েছিলে। উচ্চ ক্ষমতা সম্পন্ন আইসিটি ইনস্টিটিউট করছে সরকার। মন্ত্রিসভায় আইনের খসড়া অনুমোদন। পদ্মা সেতু রক্ষণাবেক্ষণে হচ্ছে নতুন কোম্পানি। এক বছরে 54 জনকে জঙ্গিবাদ থেকে ফেরানো হয়েছে, দাবি সিটিটিসির। হোলি আর্টিজান হামলায় নিহতদের স্মরণ। দেশ জুড়ে বৃষ্টি। সুনামগঞ্জ মৌলভীবাজারে ফের বন্যার শঙ্কা। যোগাযোগ বিচ্ছিন্ন হাওর অঞ্চলে। নড়াইলে বজ্রপাতে 3 জনের মৃত্যু। এবং কাল বোর্ড সভায় বিশ্বকাপে ক্রিকেটারদের পারফরমেন্স মূল্যায়ন করবে বিসিবি। হাথুরুর সাথে চুক্তি নবায়ন হবে কিনা তা নিয়েও হবে আলোচনা। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। দর্শক স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি সানজিদা ইসলাম। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। দর্শক এবারে পুরো খবর। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে উত্তাল দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসেও ক্যাম্পাসে আন্দোলন করেছেন শিক্ষকরা। কাজ বন্ধ করে যোগ দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরাও। আন্দোলনরত শিক্ষকরা বলেন, নতুন পেনশন স্কিমের নামে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না সরকার। গৌরবের 104 বছরে পদার্পণের দিনে অনেকটাই স্থবির, প্রাণহীন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ফাঁকা ক্লাসরুমে ঝুলছে তালা। যে আমাদের কোনো নিরাপত্তা নেই, আমাদেরকে আজকে নামানো হবে। সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে সর্বাত্মক কর্মবিরতিতে নেমেছেন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। এই কর্মসূচি শিক্ষক সমাজের কর্মসূচি। ঢাকা থেকে প্রান্তে পর্যন্ত যত বিশ্ববিদ্যালয় আছে সেই শিক্ষকদের কর্মসূচি। অর্থ মন্ত্রণালয় থেকেও আমাদের সাথে কোনো টেবিল টক, ডায়ালগ, ডিসকাশনে যাওয়া হয়নি। অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণায় হতাশ সাধারণ শিক্ষার্থীরা। এমন অবস্থা থেকে পরিত্রাণ চান সবাই। করোনা পরবর্তী সময়ে আমরা তো এমনিতে পিছিয়ে পড়েছি, সেক্ষেত্রে এখন যদি আবার স্থগিত হয়, এটি আবার একটি আমাদের শিক্ষা ক্ষেত্রে অনেক বড় একটি প্রভাব ফেলবে। আমাদেরও পড়াশোনার ক্ষতি হচ্ছে, যেহেতু এক্সামটা পিছায় যাইতেছে। তাড়াতাড়ি সমাধান হোক এবং আমরা আগের মতো ক্যাম্পাসে ফিরতে পারি। একই দাবিতে আন্দোলনে অচল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও। পেনশন স্কিম প্রত্যয়কে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের উপর জোর করে চাপিয়ে দেয়া সরকারের সিদ্ধান্ত বলছেন আন্দোলনকারীরা। এই পেনশন স্কিম যদি চালু করা হয় তাহলে সেখানে দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্ষতিগ্রস্ত হবে। মত বিনিময়ের মাধ্যমে এটার সমাধান বেরিয়ে আসলে ভালো হবে। যদি এভাবে চলতে থাকে তাহলে বিশ্ববিদ্যালয় একটু একাডেমিক কার্যক্রম বিঘ্নিত হবে। একই দাবিতে রাজশাহী, রংপুর সহ দেশের মোট 35টি পাবলিক বিশ্ববিদ্যালয় চলছে কর্মবিরতি। প্রত্যয় স্কিম থেকে অন্তর্ভুক্তি প্রত্যাহার, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত এই সর্বাত্মক কর্মসূচি পালিত হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।
104 বছরে পা রাখলো প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়। নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী। এবছর দিবসের প্রতিপাদ্য তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়নে উচ্চশিক্ষা। সোমবার সকালে টিএসসির পায়রা চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয় হলসমূহের পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়ানো, থিম সং পরিবেশন এবং কেক কাটার মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এএসএম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয় দিবসের বিভিন্ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও আলামনাইদের অংশগ্রহণে স্মৃতি চিরন্তন চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বিশ্বসেরা 600 বিশ্ববিদ্যালয়ের তালিকায় উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বৈশ্বিক র্যাঙ্কিংয়ে ঢাবির অবস্থান 554। শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের তালিকায় 500 ঘরে থাকাকে বড় অর্জন হিসেবে দেখছেন উপাচার্য। যদিও এমন মানদণ্ডে খুশি হতে পারছেন না শিক্ষাবিদ, গবেষকরা। তারা বলছেন শিক্ষার গুণগত মান, গবেষণা, আউটপুট সহ নানা দুর্বলতা এখনো কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে পারেনি ঢাবি। সজল দাসের প্রতিবেদন। দেখতে দেখতে 104 বছরে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘ এই পথ চলায় যা অবদান রেখেছে দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, গবেষণা সহ প্রায় সব ক্ষেত্রে। কিন্তু আন্তর্জাতিক মানদণ্ডে এখনো কাঙ্ক্ষিত অবস্থানে নেই এই বিশ্ববিদ্যালয়। সম্প্রতি প্রকাশিত কিউএস র্যাঙ্কিংয়ে এক যুগ পর আবারও 500-র আশপাশে ঢাবি। 2012 সালের পর এটি সবচেয়ে ভালো অবস্থান দেশ সেরা বিশ্ববিদ্যালয়ের, যেটিকে ভবিষ্যতের পথ চলায় গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন উপাচার্য। আমরা এখন টেকনোলজি ট্রান্সফার, টেকনোলজি হায়ার করা, এগুলোর করার আমাদের এখন সক্ষমতা আছে, সে মানসম্মত শিক্ষকও আছে, আবার আমরা শিক্ষার্থীদেরকেও সেভাবে প্রস্তুত করছি। যদিও আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমন অবস্থানে খুশি নন শিক্ষাবিদ, গবেষকরা। বলছেন কোয়ারেলি সাইমন্স, টাইমস হায়ার এডুকেশন এবং ওয়েব ম্যাট্রিক্সের মতো প্রতিষ্ঠানগুলো এই র্যাঙ্কিং প্রকাশ করে। বিবেচনায় থাকে শিক্ষার গুণগত মান, ওয়েবসাইটে গবেষণা আউটপুট সহ নানা বিষয়। কিন্তু এসব ক্ষেত্রে বরাবরই দুর্বল দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো। গবেষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকে এখনো সরকার চিহ্নিত করেন নাই, যে ভাগাভাগি করেন নাই, যে আসলে আমার গবেষণায় কতটুকু গুরুত্ব দেওয়া উচিত এবং কোন বিশ্ববিদ্যালয়কে কোন কাজে লাগানো উচিত, কোন ধরনের গবেষণা রাষ্ট্র থেকে চাওয়া উচিত এবং তার জন্য বরাদ্দ দেওয়া উচিত। আর এর কারণ হিসেবে বিশ্ববিদ্যালয়গুলোর পরিকল্পনা ও বাজেট ঘাটতিকে দুষছেন এই শিক্ষাবিদ। একই সঙ্গে মূল্যায়ক সূচকগুলোতে গুরুত্ব বাড়াতে দিচ্ছেন তাগিদ। আমরা এশিয়ার বেস্ট ইউনিভার্সিটি, 50 বেস্ট ইউনিভার্সিটির ভিতরে 42 থেকে আরম্ভ করেছিলাম, 37 পর্যন্ত উঠেছিলাম। এখন কিন্তু যে মানুষ এখনো দেখতে পাচ্ছে না, কিন্তু ইউনিভার্সিটি অথরিটি ইজ ওয়ার্কিং, টিচার আর ওয়ার্কিং। একাডেমিক ডেভেলপমেন্ট প্ল্যান যেটা হচ্ছে, তার মাসিভ আকারে প্ল্যানটা হচ্ছে, সেটাতে যথেষ্ট সাহায্য, সহানুভূতি সরকার থেকে ভাবে বলে আশা রাখি। আন্তর্জাতিক মানদণ্ডে ভালো অবস্থানে যেতে শিক্ষা ও গবেষণা কার্যক্রমে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও যুক্ত হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। সজল দাস, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। আলোচিত সাদিক এগ্রোকে অনৈতিক সুবিধা দিয়েছিল কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার, যে কারণে সাদিক এগ্রোর জব্দ করা নিষিদ্ধ ব্রাহ্মা প্রজাতির গরু 3 বছর পর আবারও ফিরে পায় তারা। দুদকের অভিযানে সব অনিয়মের সাথে গো প্রজনন কেন্দ্রের কর্মকর্তাদের জড়িত থাকার প্রমাণ মিলেছে। পরে সাভারে সাদিক এগ্রোর খামারেও মিলেছে একাধিক ব্রাহ্মা প্রজাতির গাভী ও বাছুরের সন্ধান। দুদক কর্মকর্তারা বলছেন, অভিযানে পাওয়া নথিপত্র বিশ্লেষণ করে কমিশন আইনি ব্যবস্থা নেবে। সাদিক এগ্রোর জালিয়াতির বিষয়টি প্রথম আলোচনায় আসে 2021 সালে। ভুয়া কাগজপত্রের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে আনা 18টি ব্রাহ্মা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকের পর
জব্দ করা ওই গরু তখন সরকারের জিম্মায় নিয়ে সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে রাখা হয়। 3 বছর লালন পালনের পর 2024 সালে সেই গরুর মাংস বিক্রির সিদ্ধান্ত নেয় সরকার। তখন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংগঠনের সভাপতি সাদিক এগ্রোর কর্ণধর ইমরান হোসেন তা গ্রহণ করে। গরুগুলো জবাই করে মাংস হিসেবে কেজি দরে বিক্রির কথা থাকলেও খেয়াল খুশি মতো গরু বিক্রি করেন তিনি। দুদক বলছে কৃষি অধিদপ্তর ও সাদেক এগ্রো সেখানে কারসাজি করেছে। এ অভিযোগে সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান চালায় দুদকের একটি দল। প্রায় 2 ঘন্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয় পরিচালক ডাক্তার মোহাম্মদ মনিরুল ইসলামকে। তবে দুদকের বক্তব্য দেওয়ার সময় তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। আমরা জানি যে এইগুলো জবাই করে বিক্রি করে দেওয়ার কথা, কিন্তু এরপরে কিভাবে আসলো এটা আমরা তথ্য যাচাইয়ের জন্য আসছি এবং আমরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছি এবং আমরা এগুলো যাচাই বাছাই করে পরবর্তী রিপোর্ট দিব। সাভার থেকে দুদকের তদন্ত দল ব্রাহ্মা গরুর খোঁজে কেরানীগঞ্জের ভাকুরতায় সাদিক এগ্রোর ফার্মে। সেখানে দুগ্ধজাত গরুর পাশাপাশি নিজস্ব পদ্ধতিতে ব্রাহ্মা গরু উৎপাদনের প্রমাণও মেলে। ব্রাহ্মাতে যাতে গরু উৎপাদন আমদানি দুটাই নিষিদ্ধ। এখানে হলো বীজ কালেক্ট করছে, তো এটা তো নিষিদ্ধ, ঠিক আছে। এখানে আমরা 5টা পাইছি, 5টা গাভী পাইছি এবং 7টা হলো বাছুর পাইছি। যে ফার্মে গরুর পাশাপাশি উট, বিদেশি জাতের ঘোড়া সহ আলোচিত 15 লাখ টাকা দামের ছাগলটিও রাখা হয়েছে। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা। ভারতের সাথে সমঝোতা নিয়ে অপপ্রচার চলছে। আঞ্চলিক যোগাযোগ একক দেশের লাভের বিষয় নয়, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে সমসাময়িক বিষয় নিয়ে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। আমাদের পক্ষ থেকেও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অপপ্রচারে লিপ্ত হয়েছে এবং সর্বশেষে এসে গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীরও যুক্ত হয়েছেন সে অপপ্রচারে। এই সমঝোতা স্মারকে এটিও বলা আছে যে ভারতের মধ্য দিয়েও বাংলাদেশের ট্রেন নেপাল এবং ভুটানে যাবে, এই সমঝোতা স্মারকে বলা আছে। এবং নেপাল এবং ভুটান থেকে বাংলাদেশের ট্রেন বা তাদের ট্রেন ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে এসে মংলা পোর্ট বা চিটাগং পোর্ট ব্যবহার করবে। তারা কিন্তু এখন কলকাতা পোর্ট ব্যবহার করে, অর্থাৎ আমাদের পোর্টগুলোকে আমরা লাভজনক করব। তাহলে কি আপনি বলবেন যে ভারতের নতজানু পররাষ্ট্রনীতি হয়ে গেল, তারা তাদের কলকাতা পোর্টকে বঞ্চিত করে বাংলাদেশের পোর্টকে লাভজনক করে দিচ্ছে? বিষয়টি কিন্তু আসলে আঞ্চলিক সহযোগিতার বিষয়, রিজিওনাল কানেক্টিভিটির বিষয়। তো এই বিষয়গুলো না বুঝে এই অসত্য কথাগুলি বলা হচ্ছে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ভারত সফরে প্রধানমন্ত্রীর করা সব চুক্তি দেশকে দ্রুত পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করবে। বিকেলে জিয়াউর রহমানের কবরে নবগঠিত আইনজীবী ফোরাম নেতৃবৃন্দকে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, দেশ নিয়ে বিএনপি নয়, ষড়যন্ত্র করে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর ভারত সফরে প্রতিবেশী দেশটিকে সব দিলেও বাংলাদেশ কি পেয়েছে, এমন প্রশ্ন তুলেন বিএনপি মহাসচিব। হলি আর্টিজান হামলা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি সবসময় জঙ্গিবাদের বিরুদ্ধে, কিন্তু জঙ্গিবাদের নাম করে বিরোধী নেতাকর্মীদের সরকার দমন করেছে বলেও মন্তব্য করেন তিনি। সব সময় প্রতারণার আশ্রয় নিয়েছে, প্রতারণার আশ্রয় নিয়ে বাংলাদেশের মানুষকে তারা বোকা বানানোর চেষ্টা করছে। আজকে যে সমঝোতা চুক্তি যেটা তারা স্বাক্ষর করেছে, এর মধ্যে পরিষ্কার করে বলা আছে যে এই সমঝোতাগুলো হয়েছে, এই সমঝোতাগুলোর অর্থই হচ্ছে যে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে তারা নির্ভরশীল করে ফেলবে ভারতের কাছে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গ উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অতীতে যারা দুর্নীতি করেছে আর বর্তমানে যারা দুর্নীতি করছে কাউকেই ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগের 75 বছর পূর্তি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় কথা বলেন তিনি। কাদের বলেন, ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে অপপ্রচার ছড়াচ্ছে বিএনপি। তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব আছে, অবিশ্বাস নেই। অভিযোগ করেন, আওয়ামী লীগ নয়, বিএনপি ভারতের দাসত্ব করে। সভায় বিএনপির দেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে মাঠে থাকার ঘোষণা দেন আওয়ামী লীগ নেতারা। শেখ হাসিনা বলেছে, আগে যারা দুর্নীতি করেছে, এখন যারা দুর্নীতি করছে তারও রেহাই না। সব দুর্নীতি
বিচার হবে দুর্নীতির বিরুদ্ধে। এই ঈদে কনকা হাইকোর নির্দিষ্ট পণ্য কিনে ঘষা দিন স্ক্র্যাচ কার্ডে, জিতুন গোল্ড জুয়েলারি আর আকর্ষণীয় সব নিশ্চিত উপহার। তথ্য প্রযুক্তি খাতে গবেষণা এবং প্রশিক্ষণে জোর দিয়ে একটি উচ্চ পর্যায়ের ইনস্টিটিউট করছে সরকার। এজন্য আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইনটিতে যাতে শেখ হাসিনা নাম ব্যবহার না করা হয় সেই জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে রপ্তানির নতুন বাজার খোঁজাকে অগ্রাধিকার দিয়ে 3 বছরের জন্য রপ্তানি নীতির অনুমোদন দেওয়া হয়েছে। বছরে 1000 দক্ষ প্রযুক্তিবিদ তৈরির লক্ষ্য নিয়ে গেল বছর মাদারীপুরের শিবচরে নির্মাণ কাজ শুরু হয় শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজির। তখন জানানো হয় তরুণ প্রজন্মের জন্য শিফট নির্মাণ সর্বাধুনিক প্রযুক্তির শিক্ষাক্রম ও গবেষণায় ভূমিকা রাখবে। আইসিটি খাতে উচ্চ পর্যায়ের গবেষণা ও প্রশিক্ষণের জোর দিতে সোমবার মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয় শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি শিফট আইনের খসড়ার। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই আইনে শেখ হাসিনার নাম বাদ দিয়ে শুধুমাত্র ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি শিফট আইন নাম দেওয়া হয়েছে। আজকে উনি বলেছেন যে ওনার নামে উনি আর করবেন না। বৈঠক শেষে সচিবালয় মন্ত্রিপরিষদ সচিব জানান মাদারীপুরের শিবচরে হবে এই প্রতিষ্ঠান। টেকনোলজি বেসড একটা প্রতিষ্ঠান করা, যেখান থেকে ইন্টারন্যাশনাল মার্কেটকে টার্গেট করা, লোকাল মার্কেটকে টার্গেট করে আমি দক্ষ জনগোষ্ঠীকে প্রশিক্ষিত করতে পারি তার ব্যবস্থা। এছাড়াও পদ্মা সেতু রক্ষণাবেক্ষণের জন্য সরকারি মালিকানাধীন কোম্পানি গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পদ্মা ব্রিজ কোঅপারেশন অ্যান্ড মেইনটেনেন্স কোম্পানি পিএলসি হবে প্রতিষ্ঠানের নাম। বিদেশি প্রতিষ্ঠানের উপর ভরসা কমাতে এই সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব। আমাদের কোম্পানিরা যেন এটা করতে পারে সেদিকে। রপ্তানি নীতি 2024 থেকে 27-এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রপ্তানি নীতিমালায় পণ্যের কোয়ালিটিতে ছাড় না দেওয়ার পাশাপাশি নতুন বাজার খোঁজার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। নতুন যে বাজার বাস্তবতা তৈরিতে সেখানে রপ্তানিকারকদের ওরিয়েন্ট করার উপর নজর দেওয়া হয়েছে, যে তাদেরকে যেন ওই দিকটা খুব ভালোভাবে তাদের সাথে যেন ইনটাচে থেকে তাদেরকে যেন আমরা অবহিত রাখি। এদিকে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে গণমাধ্যমে যেসব সংবাদ বের হচ্ছে তা নিয়ে ধন্যবাদ জানিয়েছে মন্ত্রিপরিষদ সচিব। তবে এর বাইরেও অনেক কর্মকর্তাকে দুর্নীতির দায় সাজা পেতে হয়, যা গণমাধ্যমে আসে না মন্তব্য মন্ত্রিপরিষদ সচিবের। এক্ষেত্রে খুব সঠিক এবং কার্যকর পদক্ষেপ নিচ্ছে, আমি এর জন্য আপনাদেরকে অভিনন্দন জানাই। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। দর্শক, সংবাদের সময় হলো একটা বিরতির। ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। রডের ব্যাপারটা কে দেখছিস? আমি দেখছি বাবা। তুই? আমার উপর বিশ্বাস রাখো বাবা, সব টাইম মতো হয়ে যাবে। চল, কিন্তু রডের তো আরো অনেক হিসাব কিতাব আছে। সেই জন্যই আছে বিএসআরএম এর ফাস্ট বিল্ড সার্ভিস। ডিজাইন অনুযায়ী যে কোনো সাইজ বা শেপের রড চলে আসবে রেডিমেড। এটাই ফাস্ট বিল্ড, মানে রড কাটিং বেন্ডিং এর ঝামেলা আর রডের অপচয় ছাড়াই বাড়ি হয়ে যাবে অন টাইম। বাংলাদেশের বিল্ড সার্ভিস, বিএসআরএম। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। এক বছরে 54 জনকে জঙ্গিবাদ থেকে ফেরানো হয়েছে বলছে সিটিটিসি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, হলি আর্টিসান হামলার পর কঠোর অবস্থানে যায় আইন শৃঙ্খলা বাহিনী। র্যাব পুলিশের কঠোর অভিযানে অনেকটাই নিয়ন্ত্রণে আসে উগ্রবাদী কার্যক্রম। দেশের জঙ্গিবাদ নিয়ন্ত্রণে এলে এখনো পুরোপুরি নির্মূল হয়নি বলে মনে করছেন তারা। মাসুদ আল আবুনির প্রতিবেদনে বিস্তারিত। 2016 সালের 1 জুলাই হলি আর্টিজান বেকারিতে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে। এতে দেশি বিদেশি নাগরিক সহ নিহত হন 22 জন।
হলিয়াটিজেন বেকারিতে হামলার পর কঠোর অবস্থানে যায় আইন শৃঙ্খলা বাহিনী। কেবলমাত্র কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসির হাতে গ্রেফতার হয় মোট 826 জঙ্গি, আর র্যাব গ্রেফতার করে 1875 জনকে। অনেকটাই নিয়ন্ত্রণে আসে উগ্রবাদী কার্যক্রম। এরই মধ্যে 2022 সালের 20 নভেম্বর দিনে দুপুরে ফিল্মি কায়দায় আদালত প্রাঙ্গণ থেকে 2 জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় আবারও ভাবনায় ফেলে দেশের জঙ্গিবাদ নিয়ে। এমনকি গেল ঈদের আগেও নেত্রকোনায় জঙ্গি আস্তানার সন্ধান মেলে। আইন শৃঙ্খলা বাহিনী অবশ্য স্বীকার করছে, দেশের জঙ্গিবাদ নিয়ন্ত্রণে এলেও এখনো পুরোপুরি নির্মূল হয়নি। সিটিটিসি বলছে, বিভিন্ন কর্মসূচির পাশাপাশি গত 1 বছরে 54 জনকে ডিরেডিক্যালাইজ করা হয়েছে। সব ক্ষেত্রে যে আমরা সফল হই তা না, বাট এটা আমাদের জন্য একটা অন্যতম বড় চ্যালেঞ্জ। নিত্য নতুন তারা অ্যাপস ব্যবহার করতেছে এবং সেই অ্যাপসের ফিচার এমন যে কোনো রেকর্ড আমরা পাই না। যারা অপরাধ সৃষ্টি করবেন তাদের থেকে যারা অপরাধ প্রতিরোধ করবেন তাদের কম হলেও এক ধাপ এগিয়ে থাকতে হবে। সেটি প্রযুক্তির দিক থেকে বলুন, আইন প্রয়োগের দিক থেকে বলুন, তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনার দিক থেকে বলুন, সেই জায়গা থেকে আসলে আমরা এক ধাপ এগিয়ে নেই, বরং কয়েক ধাপ পিছিয়ে আছি। এদিকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা জানিয়েছেন, হলিয়াটিজেন হামলায় 7 জঙ্গির মৃত্যুদণ্ড কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের রায়ের কপি হাতে পেলে প্রয়োজন হলে আপিল করা হবে। মূল জাজমেন্ট এখন আমরা পাইনি। জাজমেন্ট পাওয়ার পরে আমরা রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবো, যোগাযোগ করব, পরে ওনাদের সাথে নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নিব। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। দেশে আর কখনো জঙ্গিবাদের উত্থান হবে না। সাইবার জগতে তাদের তৎপরতা থাকলেও মাথাচাড়া দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সোমবার সকালে হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে গুলশানে দীপ্ত শপথ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা জানান তারা। বলেন, এখনো অনলাইনে জঙ্গি সংগঠনগুলো তৎপর থাকলেও সব ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত প্রশাসন। হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা। আরে বাহ, গরুর দুধের চা, বড় লোকের বড় মন। বড় লোক হয়নি ভাবি, তবে মনটা বড় করে দিয়েছে হ্যাপি কাউ। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ, পার্থক্যটা এখানে। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। এমপি আনারকে হত্যার পর ফয়সাল ও মোস্তাফিজকে ফোন করে কলকাতার ফ্ল্যাটের সব আলামত নষ্ট করার নির্দেশ দেন আখতারুজ্জামান শাহীন। মহানগর গোয়েন্দা পুলিশের কাছে রিমান্ডে এমন তথ্য দিয়েছে এমপি হত্যার অন্যতম আসামি ফয়সাল ও মোস্তাফিজ। আনারকে কিভাবে হত্যা করা হয় এ বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছে তারা। অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, রিমান্ডে এই হত্যার আরও চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তারা। তার ভিত্তিতেই ঢাকায় আখতারুজ্জামান শাহীনের বাসায় অভিযান চালায় পুলিশ। সেখানে একটি মদ বানানোর ছোট কারখানার সন্ধান ছাড়াও বেশ কিছু আলামত পায় ডিবি। তাদেরকে যে আমরা জিজ্ঞাসাবাদে যেটা আমরা বুঝতে পেরেছি, তাদের জন্য আমরা জিজ্ঞাসাবাদ করলাম যে তোমরা পাসপোর্ট কিভাবে করলে। তখন তারা কিন্তু এই কথাটা বলেছেন যে আমাদের যে মানে এমপি হত্যাকাণ্ডে যে মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহীন প্রায় 25,000 টাকা খরচ করে 2 জনকে পাসপোর্ট বানিয়ে দেন। সংবাদের এই পর্যায়ে সময় হলো আর একটা বিরতির, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। উত্তরা আবারও স্বাগত। দেখছেন সন্ধ্যা সংবাদ। টানা বৃষ্টি আর উজানের ঢলে আবারও বন্যার শঙ্কায় সিলেট, সুনামগঞ্জ। বাড়ছে নদ নদীর পানি। রংপুরেও বিপদসীমার ওপর দিয়ে বইছে তিস্তা। অববাহিকার চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তিস্তা তীরবর্তী 12 ইউনিয়নের 15,000-এরও বেশি মানুষ এখন পানিবন্দী। তলিয়ে গেছে রাস্তাঘাট। আবহাওয়া অফিসের কাছেও সুখবর নেই। পূর্বাভাস বলছে ভারী বৃষ্টি হবে আগামী 5 জুলাই পর্যন্ত। এদিকে নড়াইলে বজ্রপাতে 3 জনের মৃত্যু হয়েছে।
উজানের ঢলে ডুবছে রাস্তাঘাট, লোকালয়ে ঢুকছে বানের জল। পানিতে সড়ক ডুবে বন্ধ তাহিরপুরের সাথে সুনামগঞ্জের যোগাযোগ। গন্তব্যে পৌঁছাতে একমাত্র ভরসা এখন নৌকা। মানে এই তো মানুষের কিছু বাড়ি করে যাইতেছে, বিভিন্ন সমস্যা মানুষের আতঙ্কিত আছে, পানির সমস্যায়। উন্নয়নের নামে সিন্ডিকেট করে একটা বাণিজ্য করছেন, তাদের দ্বারাই লাভবান হচ্ছে। আমাদের হাওর পাড়ের জনগোষ্ঠী আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বারবার। অতিরিক্ত পানি আসে, এই পানিতে আমাদের এখানে মোটর সাইকেল, মানুষের যানবাহন চলাটা খুব কষ্ট হয়ে যায়। একদিনে 60 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার উপর দিয়ে বইছে সুরমার পানি। কুশিয়ারা উপচে জলমগ্ন নদী তীরবর্তী জনপদের মানুষ। সীমান্ত নদী, জাদুকাটা সহ অন্যান্য নদ নদীর পানিও চোখ রাঙাচ্ছে। ভারী বৃষ্টিপাত ও ঢল অব্যাহত থাকলে আবারও বন্যার শঙ্কাও রয়েছে হাওর বেস্টিক এই জেলায়। পানির তল হয়ে যায় সবসময়, আর এই জায়গাটার মধ্যে মানুষ চলাফেরা করে, এরা চলতে ফিরতে খুব সমস্যা হয়। বিশাম্বরপুর বর্তমানে বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ। রংপুরেও বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা। গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছার তিস্তা তীরবর্তী 12 ইউনিয়নের 15,000-এরও বেশি মানুষ এখন পানিবন্দী। তলিয়ে গেছে রাস্তাঘাট। বসতবাড়িতে পানি উঠে পড়ায় অনেকে আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে। দেখা দিয়েছে রান্না করা খাবারের সংকট। রাস্তাঘাট আর নদী খননটা আমাদের হইলে আমরা এটাতেই সন্তুষ্ট থাকবো, কিন্তু তারা তো দেয় না। এখানে এমপি, চেয়ারম্যান, মেম্বার কেউ আসি না। কে দেখে? এখানে তো দেখার মতো লোক নাই। এই যখন পরিস্থিতি, তখন আবহাওয়া অফিসের কাছেও নেই সুখবর। পূর্বাভাস বলছে ভারী বৃষ্টি চলবে 5 জুলাই পর্যন্ত। বর্তমান ধারায় যে বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টিপাতের ধারা কিন্তু আগামী সারা বাংলাদেশে মোটামুটি আগামী 4 থেকে 5 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে হলেও বিভিন্ন অংশে থাকবে। তবে বৃষ্টির কখনো কখনো মুষলধারে হবে, কখনো কখনো থেমে থেমে বৃষ্টিপাত হবে। আবহাওয়া অফিসের পূর্বাভাসে পাহাড় ধসের শঙ্কা থাকায় চট্টগ্রাম, সিলেট ও পার্বত্য অঞ্চলে ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদে সরে যেতে মাইকিং করছে প্রশাসন। এদিকে ভারী বৃষ্টিতে সড়ক ডুবে যাওয়ায় খাগড়াছড়ি রাঙামাটি সড়কে যান চলাচল বন্ধ ছিল 7 ঘন্টা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্যের সংবাদ। মেট্রো রেলের ভাড়ার উপর এনবিআর-এর ভ্যাট অব্যাহতির মেয়াদ না বাড়ালেও আজ থেকে ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। কাজে এখনই বাড়ছে না মেট্রো রেলের ভাড়া। জানা গেছে 15% ভ্যাট আরোপের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য পাঠানো চিঠির জবাব আসেনি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে। ভ্যাট আইন অনুযায়ী শীতাতপ নিয়ন্ত্রিত গণপরিবহনের ভাড়ার 15% ভ্যাট দিতে হবে। মেট্রো রেল শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় এর ভাড়ায় ভ্যাট চায় এনবিআর। যদিও প্রযুক্তিগত বেশ কিছু সমস্যার কারণ দেখিয়ে এখনই ভাড়া না বাড়ানোর জন্য আবেদন করেছে ডিএমটিসিএল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর বাইডেনকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর গুঞ্জন উঠছে। দলে অনেকে প্রেসিডেন্ট পদে বিকল্প প্রার্থীর কথাও বলছেন। তবে নির্বাচন থেকে বাইডেনকে প্রত্যাহার কতটা সহজ হবে? প্রেসিডেন্ট সরে না দাঁড়ালে কি করবে ডেমোক্রেটিক পার্টি? এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। 1968 সাল মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী বাছাই নিয়ে ডেমোক্রেট পার্টি ব্যাপক ঝামেলায় পড়ে। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন জনসন নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণাও দেন। সে সময় ডেমোক্রেটরা ভাইস প্রেসিডেন্ট রবার্ট হামফ্রেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দেন। প্রথম বিতর্কে অংশ নেওয়ার পর আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থীর পদ থেকে জো বাইডেনের সরে দাঁড়ানোর আলোচনা বাড়ছে। তবে দলটিতে দীর্ঘ এবং জটিল বাছাই প্রক্রিয়ার মাধ্যমে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন জো বাইডেন। এমন অবস্থায় বাইডেন ব্যক্তিগতভাবে সরে না দাঁড়ালে তাকে জোর করে সরানোর সম্ভাবনা অত্যন্ত কম। আর বাইডেন নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেও সহজে সমস্যার সমাধান হচ্ছে না, কারণ ডেলিগেটেডরা এরই মধ্যে তাকে সমর্থন দিয়েছেন। এখন তাদের নতুন প্রার্থীর জন্য ভোট বা সমর্থন প্রয়োজন। এমন অবস্থায় নির্বাচনের কয়েক মাস আগে ডেমোক্রেট পার্টির মধ্যে একটা বড় ধরনের বিশৃঙ্খলা দেখা দিতে পারে। আর বাইডেন যদি শেষ পর্যন্ত প্রার্থিতা ছেড়েই দেন, তাহলে নতুন কাউকে বেছে নেওয়ার জন্য 2 মাসের কম সময় পাবে ডেমোক্রেট পার্টি। আগামী 19 আগস্ট দলের কনভেনশন শুরু হচ্ছে, আর সেখানে বিকল্প কাউকে বেছে নেওয়ার সুযোগ থাকবে। আর সেক্ষেত্রে
প্রথমে আসে বাইডেনের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের নাম। আলোচনায় রয়েছে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামার নাম। আর এই বিতর্ক আরো উস্কে দিচ্ছেন নিকি হ্যালিও। মাসুদ রানা, নিউজ 24। সময় হলো আরো একটা বিরতির, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই? তো নুডলসই খান নাই। বিরতির পর আবার স্বাগত সংবাদে। এবারে খেলার সংবাদ। বিশ্বকাপে ভরাডুবির পর কাল বোর্ড মিটিংয়ে খেলোয়াড়দের পারফরমেন্স মূল্যায়ন করবে বিসিবি। কোচ হাতুরু সিংহের সাথে চুক্তি নবায়ন হবে কি না তা জানা যাবে কার্যনির্বাহী কমিটির মিটিংয়ের পরই। এছাড়া শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণের অগ্রগতি সম্পর্কেও আলোচনা হবে বিসিবির এ সভায়। এসব কথা জানিয়েছেন বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন। বিশ্বকাপে বিসিবির প্রত্যাশার সাথে মিল নেই ক্রিকেট ভক্তদের চাওয়া। টি-20 ফরম্যাটের ইতিহাসে সবচেয়ে ভালো করা দলের পারফরমেন্স নিয়ে বিসিবি সন্তুষ্ট থাকলেও দর্শকদের প্রত্যাশা ছিল খানিক বেশি। অধিনায়ক, সিনিয়র ক্রিকেটার সহ বিশ্বকাপে কোচের ডিসিপ্লিনারি বিষয় নিয়ে সৃষ্টি হয়েছে অনেক প্রশ্ন। এসবের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বোর্ড মিটিংয়ে। এছাড়া স্পিন কোচ মুস্তাককে রেখে দিচ্ছে বিসিবি, এমন গুঞ্জনের চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বোর্ড মিটিংয়ে। এদের পারফরমেন্স নিয়ে যে একটা আলোচনা হয় সেটা একটা রুটিন ম্যাটার। এই বিষয়গুলো মূলত আলোচনায় থাকবে। যাদের সাথে চুক্তি ইতিমধ্যে নবায়ন হয়েছে সেই বিষয়গুলো হয়তো পোস্ট একটা অ্যাপ্রুভাল কিছু বিষয়ের প্রয়োজন হতে পারে, সেগুলো হয়তো আসতে পারে। শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের কাজ শুরু নিয়ে রহস্যময় আচরণ করছে বিসিবি। কবে শুরু হবে এই স্টেডিয়ামের কাজ ও ঠিকাদার প্রতিষ্ঠানই বা কারা, তা নিয়ে বোর্ড মিটিং থেকে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। গেম ডেভেলপমেন্ট এবং আমাদের যে গ্রাউন্ড অ্যান্ড ফ্যাসিলিটি ডিপার্টমেন্টের স্ট্রাকচার নিয়ে আমাদের আলোচনা হবে। মূলত এই বিষয়গুলো আমাদের প্রাধান্য পাবে। এছাড়া অক্টোবর থেকে দেশের মাটিতে বসতে যাচ্ছে নারী টি-20 বিশ্বকাপ। বোর্ড সভায় গুরুত্ব পাবে বিশ্বকাপের উদ্বোধন সহ টুর্নামেন্টের আয়োজন নিয়ে। উইমেন্স ওয়ার্ল্ড কাপের 100 ডেজ কাউন্টডাউন ইতিমধ্যে শুরু হয়েছে, আপনি বলেছেন, ঠিকই বলেছেন। এবং এই ব্যাপারে আমাদের যে অপারেশনাল টিম এবং আইসিসির ইভেন্টস তারা রেগুলার কাজ করছেন এবং খুব সম্ভবত খুব শীঘ্রই আইসিসির একটা টিম আমাদের বাংলাদেশ সাপোর্ট করবেন। যেহেতু আপনারা জানেন যে একটা মেজর ইভেন্ট আইসিসি ইতিমধ্যে শেষ হলো, সো মোস্ট অফ দেম এনগেজ ওই টুর্নামেন্টে তারা ব্যস্ত ছিলেন। এখন হয়তো একটা সুবিধাজনক সময় তারা আসবেন এবং তখন এই ব্যাপারগুলো আলোচনা হবে। মঙ্গলবার বেলা 3টায় শুরু হওয়া এই বোর্ড মিটিংয়ে উপস্থিত থাকবেন বিসিবির সভাপতি ও যুব ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন সহ বোর্ড পরিচালকরা। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। আইসিসি ঘোষিত টি-20 বিশ্বকাপের সেরা একাদশে নেই বাংলাদেশের কোনো ক্রিকেটারের নাম। চ্যাম্পিয়ন ভারতের 6 জন থাকলেও তালিকায় নেই রানার্স আপ দক্ষিণ আফ্রিকার একজনও। সেরা একাদশে স্থান করে নিয়েছে প্রথমবার সেমিফাইনাল খেলা এবারের চমক আফগানিস্তানের 3 খেলোয়াড়। স্বপ্ন ও প্রত্যাশাকে পুঁজি করে টি-20 বিশ্বকাপে মাঠে নামে বাংলাদেশ। টুর্নামেন্টে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে সুপার 8-এ পা রাখলেও শেষ 4-এ নাম লেখানোর সৌভাগ্য হয়নি টাইগারদের। এবার আইসিসির সেরা একাদশে ঠাঁই পায়নি বাংলাদেশের কোনো খেলোয়াড়। দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়ে ভারতের শিরোপা জয়ের মধ্য দিয়ে পর্দা নামে 4 ছক্কার টুর্নামেন্ট টি-20 বিশ্বকাপের নবম আসরের আয়োজনে ও অংশগ্রহণে 24-এর বিশ্বকাপকে সবচেয়ে বড় বিশ্বকাপ বলা হচ্ছে। সদ্য শেষ হওয়া বিশ্বকাপ খেলা দলগুলোর মধ্য থেকে বাছাই করে সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। চ্যাম্পিয়ন ভারতের 6 জন, আফগানিস্তানের 3 জন, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার 1 জন জায়গা করে নিয়েছে সেই একাদশে। আর একাদশে না থাকলেও দ্বাদশ খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন রানার্স আপ দক্ষিণ আফ্রিকার 1 জন। প্রত্যাশিতভাবে দলে রয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। রোহিত ছাড়াও রয়েছেন সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, জাসপ্রীত বুমরা ও আশদীপ সিং। প্রথমবার বিশ্বকাপে সেমিফাইনালে ওঠা আফগানিস্তানের ওপেনার রহমতুল্লাহ গুরবাজও রয়েছেন টিমে। আছেন ক্যাপ্টেন রশিদ খান ও বাঁহাতি পেসার ফজল হক ফারুকি। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পোরান ও অস্ট্রেলিয়ান মার্কস স্টোনিস ঠাঁই পেয়েছেন সেরা একাদশে। দলের দ্বাদশ খেলোয়াড় দক্ষিণ আফ্রিকার পেসার এনরিক নরকিয়া।
2026 সালে টি-20 বিশ্বকাপের আসর বসবে ভারত ও শ্রীলঙ্কায়। আসমাউল মুত্তাকিন, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সন্ধ্যার আরো সংবাদে। সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv তে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।